গুড মর্নিং স্টুডেন্ট। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শুরু করছি আজকে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি। প্রথমেই আমাদের চলতড়িৎ সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে। দুটি আহিত বস্তুকণা, যার একটি হচ্ছে উচ্চ বিভব সম্পন্ন এবং অপরটি হচ্ছে নিম্ন বিভব সম্পন্ন। এই দুটিকে যদি একটি পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করা হয়, তাহলে এখানে একটি বিভব প্রভেদ সৃষ্টি হবে। তড়িৎ প্রবাহ সাধারণত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। এই তড়িৎ বিভব সেটা সাধারণত জল প্রবাহের সঙ্গে তুলনা করা হয়। জল যেরকম উঁচু জায়গা থেকে নিচুর দিকে প্রবাহিত হয়, সেরকম তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। এবারে একটি ধাতব পরিবাহী নাম হলো এবি। এটির ভিতরে যদি বিভব প্রভেদ সৃষ্টি করা হয়, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? যদি ইলেকট্রন প্রবাহ এ থেকে যদি বি এর দিকে হয়, তাহলে তড়িৎ প্রবাহটাকে তার বিপরীত দিক ধরা হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে বি থেকে এ এর দিকে। তাহলে আমরা কি দেখলাম যে একটি ধাতব পরিবাহী বা তারের ভিতর দিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয়, ইলেকট্রন যে পথে যাবে তার উল্টো দিকটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এখন তড়িৎ প্রবাহের ফল কয়টি? তড়িৎ প্রবাহের ফল হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে তাপীয় ফল, অর্থাৎ কোনো পরিবাহী তার বা ধাতব দণ্ডের ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে পরিবাহীটি উত্তপ্ত হবে, গরম হয়ে যাবে। দু নম্বর হচ্ছে রাসায়নিক ফল। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেটি রাসায়নিকভাবে ভেঙে গিয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করবে। আর তিন নম্বর হচ্ছে চুম্বকীয় ফল, অর্থাৎ পরিবাহীটির চারিদিকে একটি চৌম্বক আবেশ সৃষ্টি হবে। তাহলে তড়িৎ প্রবাহের ফল হলো তিনটি। একটি হচ্ছে তাপীয় ফল, দুই নম্বর হচ্ছে রাসায়নিক ফল এবং তিন নম্বর হচ্ছে চুম্বকীয় ফল। আমাদের আজকের এই আলোচনা যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ করা হয়, তাহলে এর রাসায়নিক পরিবর্তন ঘটবে, এই সংক্রান্তে আমরা আলোচনা করব। ধাতব পদার্থের ক্ষেত্রে তড়িৎ চলাচলের মাধ্যম বা বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। এখন মুক্ত ইলেকট্রনটা কি জিনিস তোমরা আগে জেনেছো যে পরমাণুর নিউক্লিয়াস, যার ভিতরে প্রোটন ও নিউট্রন আছে এবং একে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে। তাহলে পরমাণুর যে শেষ কক্ষ যেটা আছে, বাইরের কক্ষ,
এটাকে বলা হয় যোজন কক্ষ বা যোজ্যতা কক্ষ। তাহলে এই যোজন বা যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোর মধ্যে যেগুলো অত্যন্ত হালকাভাবে নিউক্লিয় বল দ্বারা নিউক্লিয়াসের সাথে আবদ্ধ থাকে সেগুলোকে বলা হয় মুক্ত ইলেকট্রন। এই যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে যে বল দ্বারা আটকে থাকে এই ইলেকট্রনটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। বাইরে থেকে সামান্য শক্তি, এখানে বিশেষ করে যদি তাপ শক্তি প্রদান করা হয় তাহলে ইলেকট্রনগুলো সহজেই চলাচল করতে পারে। হ্যাঁ, পদার্থের এই মুক্ত ইলেকট্রনগুলোই কোনো পদার্থের তড়িৎ পরিবাহিতার ধর্ম নির্ধারণ করে। এখানে একটি ধাতব দণ্ড যদি নেওয়া হয় এবং এটিকে যদি উত্তপ্ত করা হয় তাহলে মুক্ত ইলেকট্রনগুলো এই ধাতব পৃষ্ঠের উপরে চলে আসে এবং এই ধাতব দণ্ডটিকে যদি বিভব প্রভেদ সৃষ্টি করা হয় VA VB, এটা হচ্ছে উচ্চ বিভব এবং নিম্ন বিভব, তাহলে এই মুক্ত ইলেকট্রনের জন্যই তড়িৎ প্রবাহিত হবে এবং তড়িৎগুলো এই ধাতব দণ্ডের সমস্ত পৃষ্ঠে ছড়িয়ে পড়বে। তাহলে ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবহনের মাধ্যম হলো মুক্ত ইলেকট্রন। এবারে আমরা আলোচনা করব তড়িতের সুপরিবাহী এবং কুপরিবাহী বা অন্তরক বা অর্ধপরিবাহী কি। তাহলে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজেই চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তড়িতের সুপরিবাহী পদার্থ। তড়িতের সুপরিবাহী পদার্থের ভিতরে সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করতে পারবে রূপা, তারপরে সোনা, লোহা, অ্যালুমিনিয়াম, কপার, এসব হচ্ছে তড়িতের সুপরিবাহী পদার্থ। এবার তড়িতের কুপরিবাহী বা অন্তরক কি। তাহলে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে কুপরিবাহী বা অন্তরক পদার্থ বলা হয়। যেমন শুষ্ক কাঠ, কাগজ, কাঁচ এবং অভ্র বা মাইকা, এই জিনিসগুলো হচ্ছে তড়িতের কুপরিবাহী পদার্থ। এবারে অর্ধপরিবাহীটা কি জিনিস। তড়িতের সুপরিবাহী আর কুপরিবাহী বা অন্তরক এর মাঝামাঝি তড়িৎ পরিবহন গুণ সম্পন্ন পদার্থগুলোকে বলা হয় অর্ধপরিবাহী। অর্থাৎ যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি থাকে তাদেরকে বলা হবে অর্ধপরিবাহী পদার্থ। এর মধ্যে দুটো উল্লেখযোগ্য হচ্ছে সিলিকন ও জার্মেনিয়াম। ইলেকট্রনীয় পরিবাহী কি। ইলেকট্রনীয় পরিবাহী সংজ্ঞা হচ্ছে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হলো মুক্ত ইলেকট্রন। অর্থাৎ যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করবে এবং তড়িৎ পরিবহনের ফলে পরিবাহীটি উত্তপ্ত হবে, গরম হবে, কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হবে না, সেই সমস্ত পরিবাহীগুলোকে বলা হবে ইলেকট্রনীয় পরিবাহী।
ইলেকট্রনীয় পরিবাহীগুলো যেসব ধাতব পদার্থ থাকে সেগুলোই হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। সবচেয়ে উত্তম ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে রূপ, তারপরে তামা, অ্যালুমিনিয়াম, লোহা, সোনা ইত্যাদি। ইলেকট্রনীয় পরিবাহী দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ধাতব পরিবাহী, যেমন রূপ, লোহা, তামা, এগুলো হচ্ছে ধাতব পরিবাহী। আর অধাতব পরিবাহীর মধ্যে হচ্ছে গ্রাফাইট ও গ্যাস কার্বন। এই গ্রাফাইট ও গ্যাস কার্বন হচ্ছে কার্বনের একটি রূপভেদ। এবারে আমরা আলোচনা করব ধাতব পরিবাহী কাকে বলে। তাহলে যে সমস্ত ধাতব পদার্থের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে এই ধাতব পদার্থটির কোনরূপ রাসায়নিক পরিবর্তন হবে না, এটি শুধুমাত্র উত্তপ্ত হবে এবং তড়িৎ প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ শীতল হয়ে যাবে। তাহলে যে সমস্ত ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের ফলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, শুধু ধাতব পদার্থটি উত্তপ্ত হয় এবং তড়িৎ প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, এই সকল পদার্থ পরিবাহীগুলোকে বলা হচ্ছে ধাতব পরিবাহী। এর মধ্যে হলো রূপ, সোনা, তামা ইত্যাদি। এবারে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। তাহলে যে সমস্ত যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবক যেমন জল, তাহলে যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় কিংবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয়, একটা হচ্ছে ক্যাটায়ন এবং অপরটি হলো অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লিষ্ট হয়ে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ নিচ্ছি, এখানে গলিত বা জলে দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড, এটি বিশ্লিষ্ট হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণ যখন পড়ানো হবে, এই তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড এবং অ্যানোড যে বিক্রিয়া হবে, একটিতে সোডিয়াম উৎপন্ন হবে এবং অপরটিতে ক্লোরিন উৎপন্ন হবে। এটি পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। অনুরূপে কপার সালফেট একটি যৌগিক পদার্থ, এর ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহ করা হয় তাহলে এটি ভেঙে Cu2+ এবং SO4 2- আয়নে পরিণত হবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে মূলত তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক নম্বর হচ্ছে এরা সাধারণত আয়নীয় প্রকৃতির। তোমরা আগের যে অধ্যায় তড়িৎযোজী এবং সমযোজী যৌগ যে অধ্যায়টি করেছ, সেই আয়নীয় যৌগ মাত্রই হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দুই নম্বর, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করে।
এর মুখ্য শর্ত হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে গলিত বা উপযুক্ত দ্রাবক জলে দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করবে। আর এই আয়নগুলোই তড়িৎ চলাচল করে। 3 নম্বর হচ্ছে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন অর্থাৎ এই যে সোডিয়াম ক্লোরাইড কপার সালফেট ভেঙে বিয়োজিত হয়ে গেল, তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন বৃদ্ধি পায়, ফলে এরা ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে এবং এই বেশি সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন যদি উৎপন্ন হয় তাহলে তড়িৎ পরিবাহতা বৃদ্ধি পায়। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এই 3টি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তাহলে যে সমস্ত পদার্থ গলিত কিংবা জলে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয় না, ফলে তড়িৎ চলাচল করতে পারে না। তাহলে যে সমস্ত পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবক যেমন জল, এই জলে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয় না, ফলে তড়িৎ পরিবহন করতে পারে না, এই সকল পদার্থকে বলা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। উদাহরণস্বরূপ যেমন বিশুদ্ধ জল, এটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, কিন্তু এতে যদি সামান্য পরিমাণে লবণ, অ্যাসিড, ক্ষার যদি যোগ করা হয় তাহলে এটি আবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থে পরিণত হবে। 2 নম্বর উদাহরণ হচ্ছে চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ। এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবারে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য কি। তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে প্রথম যে পার্থক্যটা আমরা দেখব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো সাধারণত আয়নীয় প্রকৃতির, আয়নীয় যৌগ। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, এগুলো হচ্ছে আয়নীয় যৌগ অথবা ধ্রুবীয় সমযোজী যৌগ। কিছুটা ধ্রুবীয় সমযোজী যৌগ আছে যারা আবার তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করে। যেমন হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ, এটি একটি ধ্রুবীয় সমযোজী যৌগ। অপরদিকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো হবে সাধারণত সমযোজী যৌগ। দুই নম্বর পার্থক্য হচ্ছে এরা সাধারণত ধ্রুবীয় দ্রাবক, যেমন জল, জলে দ্রাব্য।
তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। কিন্তু ব্যতিক্রম হচ্ছে চিনি, গ্লুকোজ, এদের জলীয় দ্রবণ। চিনি, গ্লুকোজ এটি সমযোজী যৌগ হলেও আবার এটি জলে দ্রবীভূত হয়। 3 নম্বর হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম। আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহনে সক্ষম নয়। তাহলে তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মূল যে 3টি পার্থক্য, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি হলো সাধারণত আয়নীয় প্রকৃতির বা তড়িৎযোজী যৌগ এবং কিছুটা হচ্ছে ধ্রুবীয় সমযোজী যৌগ। আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলি হবে সর্বদা সমযোজী যৌগ। 2 নম্বর, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো ধ্রুবীয় দ্রাবক যেমন জল এতে দ্রবীভূত হয়, কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো ধ্রুবীয় দ্রাবকে বিশেষ করে জলে দ্রবীভূত হয় না। তবে চিনি, গ্লুকোজ এগুলো সমযোজী যৌগ হলেও আবার জলে দ্রবীভূত হয়। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎযোজী যৌগগুলো তড়িৎ পরিবহনে সক্ষম, কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহনে অক্ষম। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবাহিতা যেসব বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো হচ্ছে, প্রথমে তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি, এই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্ব, দ্রবণে যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা যদি বেশি হয়, গাঢ়ত্ব যদি বেশি থাকে, তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে তাপমাত্রার উপর, দ্রবণের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে উপাদান আয়নের চার্জ, এই চার্জ সংখ্যার উপরেও তড়িৎ পরিবাহিতা নির্ভর করে। এখানে অ্যালুমিনিয়াম তড়িৎ পরিবাহিতা ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি, আবার ম্যাগনেসিয়ামের তড়িৎ পরিবহন ক্ষমতা সোডিয়ামের চাইতে বেশি। অর্থাৎ উপাদান আয়নের এই চার্জ সংখ্যার উপরেও তড়িৎ পরিবাহিতা নির্ভর করে। 5 নম্বর হচ্ছে তড়িৎ দ্বারের বিভবের পার্থক্য, তড়িৎ দ্বারের বিভব পার্থক্য বা বিভব প্রভেদ যত বাড়বে তড়িৎ পরিবহন ক্ষমতা ততই বাড়বে। 6 নম্বর হচ্ছে দ্রাবকের পরাবৈদ্যুতিক ধ্রুবক,
এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যদি বাড়ে তাহলেও তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়বে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যখন গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে তখন এটি ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। এই ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কি সমান না আলাদা হতে পারে? এই ক্ষেত্রে আমরা উদাহরণ নিচ্ছি সোডিয়াম ক্লোরাইড। এটি ভেঙে গিয়ে Na+ আর Cl- অর্থাৎ ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 13, ইলেকট্রন বিন্যাস 2, 8, 3, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে 3 এবং ক্লোরিন 17, 2, 8, 7, অষ্টক পূর্তির জন্য একটা ইলেকট্রন দরকার, তাই এখানে ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1, এখানে ক্লোরিন হচ্ছে 3টা। তাহলে এই দুটি উদাহরণ তোমরা লক্ষ্য করো যে দ্রবণে বা গলিত অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার তারতম্য হতে পারে, অর্থাৎ এখানে সমানও হতে পারে অসমানও হতে পারে। এখানে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একটা সোডিয়াম আয়ন ধনাত্মক আয়ন এবং একটি ক্লোরাইড ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে লক্ষ্য করো অ্যালুমিনিয়াম এখানে একটি আর ক্লোরাইড আয়ন আছে 3টি। এই আয়ন সংখ্যা সমান হতে পারে বা কম বেশি হতে পারে, কিন্তু মোট ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ তড়িৎ বিশ্লেষণের আগে এবং পরে এই ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ অবশ্যই সমান হবে। এখানে অ্যালুমিনিয়ামের ধনাত্মক চার্জ হচ্ছে 3টি, আবার এখানে ক্লোরিন 3টি আছে, প্রত্যেকের ধনাত্মক চার্জ একটি করে হলে ঋণাত্মক চার্জ একটি করে হলে ক্লোরিন 3টার হলো 3, অর্থাৎ এখানে +3 আর এখানে হচ্ছে -3, তাহলে ইকুয়াল কি হচ্ছে 0, অর্থাৎ দ্রবণটি সামগ্রিকভাবে নিস্তড়িত থাকবে। সেটি তড়িৎ বিশ্লেষণের আগেও হবে এবং পরেও হবে নিস্তড়িত অবস্থা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং অপরটি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তাহলে যে সমস্ত পদার্থ গলিত কিংবা উপযুক্ত দ্রাবক যেমন জল, এই জলের দ্রবীভূত অবস্থায় সমস্ত অণুগুলোই ভেঙে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এই সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে বলা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে এদের যে বিয়োজন, এটি আমরা উদাহরণ দিচ্ছি Ma একটি যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে এটি বিয়োজিত হয়ে Ma+ ক্যাটায়ন এবং A- অ্যানায়ন উৎপন্ন করবে। উদাহরণস্বরূপ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ব্রোমাইড, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
তাহলে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো গলিত কিংবা জলের দ্রবীভূত অবস্থায় বেশিরভাগ অণুই বিয়োজিত হয়ে অধিক সংখ্যক আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, তাদেরকে বলা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তাহলে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা জলের দ্রবীভূত অবস্থায় খুব কম সংখ্যক অণু বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে, তাদেরকে বলা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন এখানে Na যদি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, তাহলে এখানে এর অল্প সংখ্যক অণু বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করবে। তাহলে উদাহরণস্বরূপ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যত রকমের জৈব অ্যাসিডগুলো আছে, কার্বনিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, এগুলোর ভিতরে এগুলো হচ্ছে, এবং ক্ষারের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, H2S, অ্যামোনিয়াম কার্বনেট, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। এখানে পরীক্ষায় যে এমসিকিউ গুলো আছে, মাল্টিপল চয়েস কোশ্চেনে যে 4টি অপশন দেওয়া হলো, এর ভিতরে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ খুঁজবে। তাহলে এখান থেকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সোডিয়াম ক্লোরাইড, HCl, এগুলো তিনটা দিয়ে দিল একসঙ্গে, এটা অমেলটি খুঁজে বার করো। তাহলে এই তিনটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বিপরীত ক্রমেও প্রশ্ন আসতে পারে। এবারে আমরা আলোচনা করব তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য। তাহলে প্রথমে হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এরা সাধারণত আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। বিপরীত দিকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো হবে, এরা সাধারণত ধ্রুবীয় সমযোজী পদার্থ। এগুলো একটা করে উদাহরণ তোমরা যেমন দিয়ে দিতে পারো। HCl, এখানে উদাহরণস্বরূপ NaCl গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়। 2 নম্বর পার্থক্য হচ্ছে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি, এর কারণ হলো যে জলীয় দ্রবণে সমস্ত অণুই বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। এখানে 2 নম্বর পার্থক্যতে আসবে যে জলীয় দ্রবণে খুব সংখ্যক অণুই বিয়োজিত হয়, তাই তড়িৎ পরিবহন ক্ষমতা কম। তিন নম্বর পার্থক্য হচ্ছে জলীয় দ্রবণে সম্পূর্ণ রূপে অণুগুলো আয়নিত হয়, সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে
আয়নিত হয়। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো জলীয় দ্রবণে অসম্পূর্ণভাবে বিয়োজিত হয়, কারণ সামান্য সংখ্যক অণুই এর মধ্যে বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। 4 নম্বর পয়েন্ট, দ্রবণে কণাগুলো আয়ন হিসাবে থাকে, যেখানে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে Na+Cl-। দ্রবণে উপাদান কণাগুলো আয়ন রূপে থাকে, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যেহেতু অসম্পূর্ণভাবে বিয়োজিত হয়, তাই অণু এবং কণা দুই হিসাবেই থাকে। তাহলে দ্রবণে উপাদান কণা হিসাবে বিয়োজিত অণু ও অল্প সংখ্যক আয়ন থাকে। এবং এগুলোর এক একটি করে উদাহরণ তোমরা পরীক্ষায় দিয়ে দিবে। সাধারণত এটা 2 মার্কের জন্য পরীক্ষায় আসে, একটু ভালো করে পড়বে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কম কেন? একটি উদাহরণ নেওয়া যাক। অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে এটি বিয়োজিত হয়ে CH3COO অ্যাকুয়া, এটি জলে দ্রবীভূত অবস্থায় থাকার জন্য এর সাথে আমরা যদি জল যোগ করি H2O, তাহলে এটি CH3COO এবং H+ এই দুটি আয়নে বিশিষ্ট হয়ে যাবে। এর আগে আমরা আলোচনা করলাম যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে খুব সামান্য অণুই বিয়োজিত হয় এবং বেশিরভাগ অণুই অবিয়োজিত অবস্থায় থাকে। এই খুব কম সংখ্যক অণু বিয়োজিত হওয়ার জন্য এদের তড়িৎ পরিবহন ক্ষমতা কম। এবারে আমরা আলোচনা করব তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য। আমরা তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এই পার্থক্য আলোচনা করেছি। এবারে আমরা ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য কি, এখানে প্রথম যে পার্থক্যটা আমরা লক্ষ্য করব, ধাতব পরিবাহী সোনা, রূপা, তামা, লোহা, এগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। তাহলে এখানে আমরা শর্টকাটে পার্থক্যটা আলোচনা করছি। ধাতব পরিবাহীর তড়িতের বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এই তড়িতের বাহক হচ্ছে আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। 2 নম্বর পার্থক্য, ধাতব পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে এদের রাসায়নিক পরিবর্তন হয় না। কোনো ধাতব তার
বা দণ্ডের উপর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেটি কেবলমাত্র উত্তপ্ত হয়, গরম হবে, আবার তড়িৎ প্রবাহ বন্ধ হলে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এর রাসায়নিক পরিবর্তন হয় না। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে তড়িৎ চালনা করা হয় তাহলে যে রাসায়নিক পরিবর্তন হবে এটি ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরিণত হয়। 3 নম্বর পার্থক্য হচ্ছে যে তড়িৎ প্রবাহের সময় ধাতব পরিবাহীর অংশের স্মরণ হয় না, যে পরিবাহী তার বা দণ্ড এদের স্মরণ হয় না, মুক্ত ইলেকট্রনগুলো শুধু স্মরণ হয়। ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহনের সময় স্মরণ বা স্থানান্তর হয় না। মুক্ত ইলেকট্রনগুলো স্মরণ হয়। বিপরীত দিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে আয়নগুলো স্মরণ হয়, স্মরণ বা স্থানান্তর হয়। যেমন ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যাবে এবং অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাবে। 4 নম্বর পার্থক্য হচ্ছে তো ধাতব পরিবাহীগুলো কঠিন অবস্থায় ও তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে। কঠিন পদার্থগুলোর মধ্যে হচ্ছে রূপা, লোহা, সোনা, তামা, অ্যালুমিনিয়াম, এবং তরল পরিবাহীগুলোর মধ্যে হচ্ছে পারদ। আবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো গলিত কিংবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। ছয় নম্বর পার্থক্য হচ্ছে যে ধাতব পরিবাহীগুলির তড়িৎ পরিবহন পরিবাহিতার মান তড়িৎ বিশ্লেষ্য পদার্থের চাইতে বেশি, আবার অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর তড়িৎ পরিবাহিতার মান ধাতব পদার্থ থেকে ধাতব পরিবাহী থেকে কম। তাহলে এই পার্থক্যটা তোমরা একটু ভালো করে পড়বে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো সাধারণত তরল অবস্থায় কিংবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং এটি বিয়োজিত হয়ে বা আয়নিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। এখানে প্রশ্ন হচ্ছে যে পারদ তড়িৎ পরিবহন করে, কিন্তু পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? কারণ পারদ তো তরল, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে? যুক্তি সহকারে উত্তর দাও। উত্তর হচ্ছে পারদ হলো ধাতু, সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু আয়নিত হয় না।
কারণ পারদ হচ্ছে একটি মৌলিক পদার্থ। মৌলিক পদার্থগুলো সাধারণত ভাঙে না, তাই এটি আয়নিত হয় না। পারদ মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। এবং তার কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। তাই পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়। এটি একটি তড়িতের সুপরিবাহী পদার্থ। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ায় এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এটিকে তোমরা ভালো করে পড়বে। এই আজকের যে পাঠ, তার উত্তরগুলো আমি তোমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে পাঠিয়ে দেব, যেগুলো তোমরা ভালো করে দেখবে এবং যথাযথভাবে পড়বে। আশা করি এই ক্লাসটি তোমাদের কাজে লাগবে। এইখান থেকে আমি আমার এই ক্লাসটি শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।